এখনো কি করছিস বলতো? মা আমাকে কেমন লাগছে? খুব সুন্দর লাগছে, একদম প্রিন্সেসের মতো। এক মিনিট। মা Perfect. সত্যি আমার মনে হচ্ছে খুব সিম্পল লাগছে আমায়। সিম্পল? কল্প, তুই আমার মেয়ে, দেখ একটু ভালো করে সিম্পলটা কি করে লাগছিস তুই বলতো? হ্যাঁ, এই ব্রাইডাল গেটআপে তোকে খুব সুন্দর দেখাচ্ছে। সত্যি? ব্যাস এক সেকেন্ড আমার মেয়ের জন্য কারোর নজর না লাগে। বাবা কোথায়? আমি বাবাকেও জিজ্ঞেস করতে চাই। আরে বাবা? সামলে কল্প। রাজন, এই কাজটা ভালো হবে তো? এই কাজটা কালকের মধ্যে হয়ে যাওয়া দরকার, ঠিক আছে? আচ্ছা আর একটা কথা, এই গেস্ট হাউসের পেন্টিং হবে, ওটার একটা বাজেট করো। কাজটা যেন ভালো হয়, ছেলের বাড়ি যেন কোনো অভিযোগ না করে। স্যার, আমি সব দেখে নেব, আপনি কেন চিন্তা করছেন? বাবা গ্রেট, নাইস। বলো আমাকে কেমন লাগছে? ওফ ও হো, মা বলছে আমাকে Look সুন্দর at লাগছে, কিন্তু I her. doubt. আচ্ছা, মা বলেছে তোকে সুন্দর দেখাচ্ছে। আমার মেয়ে, মা একেবারে ঠিক বলেছে, তোকে চাঁদের মতো লাগছে। থ্যাংক ইউ। স্যার একদম ঠিক বলেছেন ম্যাম। দেখবেন এঙ্গেজমেন্ট পার্টিতে আপনি সবার মন জয় করে নেবেন। ওয়েট আ সেকেন্ড। ভালো লাগছে, যাও। রাজন এক মিনিট এসো। হ্যাঁ ম্যাম। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন। কুলদীপ, বাংলোর ডিসপিউট এখনো পর্যন্ত সলভ হয়নি। এটা তোমার জন্য শেষ ওয়ার্নিং। পরের বার আর ফোন বাজবে না, তোমার মৃত্যু হবে। হুমকি দিচ্ছিস আমায়? এইসব কথায় আমি ভয় পাই না, বুঝলি? যা যা করার করে নে। কুলদীপ, কি এসব? এইসব কলস মজার হয় না কুলদীপ, আমি তোমাকে আগেই বুঝিয়েছিলাম, কিন্তু তুমি। রিল্যাক্স মিতালি, রিল্যাক্স। আমি ইতিমধ্যেই সিআইডিকে জানিয়েছি। আমি একটু ফ্রেশ হয়ে আসছি, ওকে? মেডিটেশন রুমে যাচ্ছি। হাই স্যার, আমি রাজেন, কুলদীপ স্যারের ম্যানেজার। কুলদীপ বাবু কোথায়? ওনার সঙ্গে আমার কথা আছে, খুব প্রয়োজনীয় কথা। স্যার আপনি আসতে একটু দেরি করে ফেলেছেন। যেটার ভয় ছিল সেটাই হয়েছে স্যার। হোয়াট? কোথায় উনি? আসুন স্যার। সরে যান। এক্সকিউজ মি, এক মিনিট। কখন হলো এটা? স্যার এই কয়েক ঘন্টা আগে। স্যার এই কুলদীপ বাবু মারা গেছেন। ওকে ওকে স্যার, ইয়া। শেষবার তুমি কখন দেখেছিলে কুলদীপ বাবুকে? শেষবার কুলদীপ স্যারকে প্রভাকর দেখেছিল।
এই স্যারের বডিগার্ড। কুলদীপবাবু মেডিটেশন রুমে আসার আগে ঠিক কি হয়েছিল বলুন তো? স্যার আজ বিকেলে 4টে বাজার আগে স্যার লিভিং রুম থেকে বেরোচ্ছিলেন আর করিডোরের সামনে দিয়ে মেডিটেশন রুমে যাচ্ছিলেন। উনি দরজা বন্ধ করে দিলেন আর আমি রোজের মতো বাইরে দাঁড়িয়েছিলাম। কিন্তু স্যার ব্যাপারটা হলো স্যারের মেডিটেশন সেশন 20 মিনিটের জন্য হয়, কিন্তু এইবার 40 থেকে 45 মিনিট হয়ে গেছিল আর তখনও কুলদীপ স্যার বাইরে বেরোননি। কুলদীপ স্যার কখনো এমনটা করেননি। আমার একটু সন্দেহ হলো। কুলদীপ স্যার, আপনি ঠিক আছেন তো? কি হলো প্রভাকর? স্যার প্রায় 40 থেকে 45 মিনিট হয়ে গেল। স্যার তো প্রত্যেকবার 20 মিনিটের মধ্যে বেরিয়ে আসেন, কিন্তু এখন অব্দি বাইরে বেরোননি। কুলদীপ স্যার, আমার মনে হয় দরজাটা ভাঙতে হবে। হ্যাঁ ঠিক আছে। কুলদীপ স্যার, কুলদীপ স্যার, কুলদীপ স্যার, কুলদীপ স্যার, স্যার স্যার এ কি হলো? খুন 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 হয়েছে। দেখুন দেখুন খুন হয়েছে, খুন। সরুন সরুন। কুলদীপ! ম্যাম, ম্যাম। কিন্তু স্যার আমি বুঝতে পারছি না যে এসব কি করে হলো। রাজেন, তুমি কোথায় ছিলে যখন এসব হয়েছিল? স্যার আমি স্টাডি রুমেই ছিলাম। স্যারের পরের দিনের স্কেডিউল তৈরি করছিলাম, আর যেহেতু স্যার অনেকক্ষণ রুমের ভেতরে ছিলেন তাই মেডিটেশন রুমের বাইরে এসেছিলাম। ঠিক আছে, আপনারা একটু বাইরে যান। পঙ্কজ, সচিন, সবার সঙ্গে একটু কথা বলো তো, দেখো যদি কিছু জানা যায়। এই এন্ট্রি অনুযায়ী তো অনেক লোক এসছে ভিতরে। হ্যাঁ স্যার, ওই কল্পনা দিদির এনগেজমেন্ট ছিল তো তো বাড়ি মেরামতি আর ডেকোরেশনের কাজ চলছিল, তাই অনেক লোক এসছে এবং গেছে। কারো এন্ট্রি মিস হয়নি তো? না স্যার, আমার অনেক বছরের এক্সপিরিয়েন্স স্যার, আমার চোখ এড়িয়ে কেউ যাওয়া আসা করতে পারবে না। আর যদি চোখ বন্ধ হয়ে যায় তখন? কি বলছেন কি স্যার? মানেটা হলো তুমি ডিউটি করছো, তুমি যদি ক্লান্ত হয়ে যাও, চোখ লেগে যায়, তখন এমন কিছু হয়েছে? না স্যার, আমি ডিউটির টাইমে কখনো ঘুমিয়ে পড়ি না। বাংলোতে ঢোকার আর কোনো রাস্তা আছে? এই একটাই রাস্তা আছে স্যার। রুমের ভিতরে যাতায়াত করার জন্য শুধু এই একটাই মাত্র দরজা আছে, আর তার বাইরে বডিগার্ড প্রভাকর দাঁড়িয়েছিল। আর স্যার দরজাটা ভিতর থেকে বন্ধ ছিল। আর ভিতরের তো কোনো সিক্রেট রাস্তাও তো দেখতে পাচ্ছি না, শুধু এখানে একটা জানালা আছে, তার মধ্যেও গ্রিল লাগানো আছে। আচ্ছা একটা কথা বলো, ওই 40 থেকে 45 মিনিটের মধ্যে ঘরের মধ্যে কেউ এসেছিল অথবা বাইরে গিয়েছিল, অথবা তুমি দরজা ছেড়ে বাইরে কোথাও গিয়েছিলে? না স্যার, আমি দরজা থেকে একবারের জন্য নড়িনি। না কেউ ভেতরে এসেছে আর না কেউ বাইরে গেছে। স্যার তাহলে খুনটা হলো কি করে, আর কেই বা করেছে? আর এই ঘরের মধ্যে এমন কোনো সিক্রেট জায়গাও নেই যেখানে কেউ লুকোতে পারে। আচ্ছা, এখানে পেইন্টের স্মেল আসছে না? স্যার এখানে তো রেনোভেশনের কাজ হচ্ছে, সেখান থেকেই আসছে নিশ্চয়। না ভিতরে, এইদিকে, না এই জানালা থেকেই আসছে মনে হচ্ছে। এই এই কিছুদিন আগেই বোধহয় পেইন্ট হয়েছে। স্যার আরে হ্যাঁ, স্যার এই দেখুন, স্যার এই কুলদীপ বাবুর মুখে, হাতে আর আঙুলে আরোমা অয়েলের প্যাচেস রয়েছে। কিন্তু আরোমা অয়েল তো এখানে রয়েইছে অনেকটাই, আর তাছাড়া আরোমা অয়েলের বটলও তো এখানে রাখা আছে, আর এই আরোমা অয়েল হয়তো রাখতে গিয়ে ওনার হাতে লেগে গিয়ে থাকবে। কিন্তু স্যার কেউ মুখে কেন আরোমা অয়েল লাগাবে? এই অয়েলটা কুলদীপ বাবু নিজের মুখে লাগাননি, এটা খুনি লাগিয়ে দিয়েছে। কিভাবে স্যার? এই দেখো, জানালার অবস্থা দেখেছো? এই যে এই খুনি এখানে এই জানালা দিয়ে ভিতরে আসে, সে যখন দেখে কুলদীপ বাবু এখানে মেডিটেশন করছেন, পিছন থেকে সে কিছু দিয়ে আঘাত করে। ওনার মুখটা হয়তো চেপে ধরেছিল, আর হাতাহাতি করার সময় হয়তো ওই পেন টেনার মুখে লেগে যায়, আর হয়তো ওনার মুখ থেকে পেনটা তোলার জন্যে ওই খুনি আরোমা অয়েল ইউজ করেছিল।
ওনার হাতেরও পেন তোলে আর মুখেরও পেন তোলে। আর হয়তো কুলদীপ বাবুর বডি থেকে সোনাগুলো নিয়ে চলে যায়। সোনা? এ দেখো, ছবিতে দেখো, এই গলায়, এই যে গলায় চেন আছে, হাতে ব্রেসলেট আছে, কিন্তু এখন এনার বডিতে ব্রেসলেট, চেন কিছুই নেই। স্যার, মেনে নিচ্ছে যে খুনি এই জানলা দিয়ে এসেছে, কিন্তু ঘরটা তো সব থেকে উপরে, আর এই দেওয়ালটাও প্লেন, কোনো সাপোর্ট নেই যেটা বেয়েও উঠে আসবে। তাহলে ও উপরে উঠলো কি করে? নিচে থেকে আসেনি যখন, হয়তো উপরে ছাদ থেকে এসেছে। ছাদ থেকে কোনো দড়ি টড়ির সাহায্যে ভিতরে আসে, কুলদীপ বাবুকে খুন করে, আর তারপর ছাদের ওপর থেকেই পালিয়ে যায়। আচ্ছা রাজেন, এটা বলো যে বাড়িতে যে ডেকোরেশন আর পেন্টিং এর কাজ চলছে, সেই কাজে কি কেউ সুপারভাইজ করছে? ইয়েস স্যার, কুলদীপ স্যারের ওয়াইফ মিতালি ম্যাডাম। ম্যাম, ওই সিআইডি অফিসাররা কিছু কথা বলতে চান আপনার সঙ্গে। এখন কেমন আছে কল্পনা? এখনো অজ্ঞানই আছে স্যার। এত বড় একটা ধাক্কা ও সামলে উঠতে পারবে কিনা সন্দেহ। কুলদীপ বাবুকে হুমকি দেওয়া ফোন করা হতো, আপনার এই বিষয়ে কোনো আইডিয়া আছে? হ্যাঁ স্যার, আমি জানি যে কুলদীপকে কে এই হুমকি দেওয়া কলগুলো করতো। কে? হেমন্ত, কুলদীপের বিজনেস পার্টনার। কিছুদিন আগেই ওদের পার্টনারশিপ শেষ হয়ে গেছে। কেন? কিছু বিজনেস ডিসপিউট ছিল। ও অনেকবার কুলদীপকে হুমকিও দিয়েছে। আমি কুলদীপকে বলেও ছিলাম যে এই ব্যাপারে পুলিশকে জানাতে, কিন্তু কুলদীপ কখনোই আমার কথা সিরিয়াসলি নেয়নি। আর দেখুন এইসব ঘটে গেল। বাবা, 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 হ্যাঁ মা, আসছি। বাবা, সব সব ঠিক হয়ে যাবে মা। স্যার, টেরেসে তো কোনো দড়ি দেখলাম না, না কোনো ছেঁড়া দড়ি বা কোনো হুঁক, কিচ্ছু না। কিন্তু হ্যাঁ, এই যে ওয়ার্কার্সদের বাথরুম আছে, ওখানে বাঁশ, সিঁড়ি, পেন্টিংয়ের জিনিসপত্র ওইসব রয়েছে। ওপর থেকে যখন আসেনি তো নিচ থেকে এসেছিল। নিচে ওই সিঁড়ি আর বাঁশগুলো তো রাখাই ছিল। এখন এটা খোঁজ নিতে হবে যে কে এসেছিল, খুনটা কে করেছে। স্যার, উনি মিস্টার নকুল, এই বাংলো রেনোভেশনের কন্ট্রাক্ট নমস্কার। ইনিই দিয়েছিলেন। নকুল, তুমি তো এখানকার ইনচার্জ। আচ্ছা, তুমি কি এটা জানতে না যে ওই মেডিটেশন রুমের গ্রিলটা ওটা ভালো মতো লাগানো ছিল না? স্যার, ওই মেডিটেশন রুমের জানলায় গ্রিল ছিলই না। ওর জন্য পাখিগুলো ভেতরে ঢুকে যেত আর মেডিটেশন রুমটা নোংরা করে দিত। কুলদীপ স্যার খুব বিরক্ত হয়েছিলেন, আর মিতালি ম্যাডাম বলেন যে গ্রিল লাগিয়ে দিতে। আরে হ্যাঁ, কিন্তু গ্রিলটা তো ঠিকঠাক লাগাতে হবে। আসলে স্যার, ওয়েল্ডিং শুধু বাকি ছিল, গ্রিল লাগানো হয়ে গিয়েছিল যাতে পাখিগুলো না ভেতরে আসতে পারে। আচ্ছা ঠিক আছে, এই গ্রিলের কাজ কে করেছে? এই পেন্টিং এর কাজ কে করছিল? স্যার, যজ্ঞু। যাও ডেকে আনো ওকে। স্যার, ওই যজ্ঞু আজ কাজে আসেনি। আমি সকালে ওকে ফোন করেছিলাম, কিন্তু ওর ফোনটা সুইচ অফ আছে। ওর নাম্বার কি? হ্যাঁ, এই যে। The number you are calling is currently switched off. নাম্বার তো অফ বলছে স্যার। আচ্ছা, এমনটা নয় তো আজকে এসেছিল কিন্তু তুমি ওকে দেখোনি? ওয়াচম্যানকে ডেকে আনো, যাও। স্যার, রেজিস্টারে তো এন্ট্রি করা নেই। আচ্ছা, কি ব্যাপারটা কি? হ্যাঁ, নকুল তো বলছে যজ্ঞ আজ সকালে এখানে এসেছিল। তুমি রেজিস্টার মেনটেন করোনি কেন? স্যার, 1 মিনিট যতক্ষণ আমি কিছু জিজ্ঞেস করছি চুপচাপ দাঁড়িয়ে থাকো। কি হচ্ছিল কি এখানে? হ্যাঁ, চল বস। তুই যোগ্যকে ভেতরে ঢুকতে দিলি আর ওর সঙ্গে মিলে কুলদীপকে মেরে ফেললি। আমি কিচ্ছু করিনি স্যার। দেখো, আমি ভালোভাবে বলছি, এটা একটা মার্ডার কেস। সোজা একেবারে জেলে যাবে। যা কিছু জানো তাড়াতাড়ি বলে ফেলো। স্যার, আমি শুধু
20 মিনিটের জন্য গেটে ঘুমিয়ে পড়েছিলাম। হতে পারে স্যার যে ওই সময়ই যজ্ঞ বাংলোতে ঢুকে পড়েছে। তারপর কি হলো? ম্যাডাম, তারপর মেডিটেশন রুমের যখন দরজা ভাঙা হয় সেই আওয়াজেই আমার ঘুম ভেঙে যায়। স্যার, এটা হতে পারে যে ওর যখন চোখটা লেগে গিয়েছিল সেই সময় যজ্ঞ ভেতরে আসে মেডিটেশন রুমে আর খুন করে চলে যায়। নকুল, স্যার। তোমার এমপ্লয়িজের সমস্ত আইডেন্টিফিকেশন রাখো তো, মানে আধার কার্ড বা অন্য কিছু? হ্যাঁ স্যার, ওই সব ডিটেল এনার কাছে আমি রেখে দিয়েছি। পুরবি এই যজ্ঞর আধার কার্ডটা নাও তো, আর খোঁজ নাও, ওর ব্যাপারে সমস্ত ডিটেলস বের করো। আধার কার্ড দাও। স্যার, স্যার চলুন। আর পঙ্কজ, আজকে সকালে বাংলোতে যারা যারা এসেছে তাদের প্রত্যেকের লিস্টটা বানাও। ফিঙ্গারপ্রিন্টস, আইডেন্টিফিকেশন, সবার ডিটেলস বের করো। স্যার, বস, এইটা কুলদীপের স্কিনের স্যাম্পল, আর এতে পেইন্টেড ট্রেসেস পেয়েছি। নতুন কিছু বলো শাহরুখে। এতে আমি স্টেরিক অ্যাসিডের ট্রেসেস পেয়েছি। এইটাই হচ্ছে নতুন। স্টেরিক অ্যাসিড? আর এটা কিসে ব্যবহার করা হয়? পুরবি, এমনি তো এই স্টেরিক অ্যাসিড প্রত্যেক পেন্টেই অল্প বিস্তর থাকে, কিন্তু এখানে বিষয়টা অন্যরকম। এখানে উইন্ডোতে যে গ্রিল ছিল আর যেখানে যেখানে রেনোভেশনের জন্য পেইন্ট হয়েছিল সেখানে স্টেরিক অ্যাসিডের ট্রেসেস পাইনি। সরি স্যার, আমি কিছু বুঝলাম না। আমি বোঝাচ্ছি পঙ্কজ, আসলে খুনি পেইন্ট স্টেন মোছার জন্য এই স্টেরিক অ্যাসিড কুলদীপের বডিতে লাগিয়ে দিয়েছিল। কিন্তু স্যার, আপনি তো এক্ষুনি বললেন যে ওই অ্যাসিডটা গ্রিল বা পেইন্টের স্যাম্পেলের সঙ্গে ম্যাচ করেনি। এটাও হতে পারে যে এই স্টেরিক অ্যাসিড মার্ডার ওয়েপেন থেকে এসছে শরীরে। আচ্ছা সালুখা স্যার, পেইন্টের বাইরে এই স্টেরিক অ্যাসিড আর কোন কোন জিনিসে ব্যবহৃত হয়? সচিন, পেইন্ট ছাড়া এই স্টেরিক অ্যাসিড আসলে কসমেটিকে আর স্কিন কেয়ারের জিনিসে ব্যবহার করা হয়, যেমন হচ্ছে সাবান, শ্যাম্পু, এই ধরনের তাহলে জিনিস। শাহরুখে কুলদীপও নিশ্চয়ই এগুলো ব্যবহার করতো। কসমেটিক্স যখন সাবান আছে, শ্যাম্পু আছে, আরো অনেক কিছু আছে। করেনি কিন্তু বস, আমি খুব ভালো করে চেক করেছি, এসবের কোনো জিনিসের রেসিডিউ আমি কুলদীপের বডির মধ্যে পাইনি। তার মানে হচ্ছে শাহরুখে তুমি বলতে চাইছো খুনি এই সমস্ত জিনিস ব্যবহার করতো? মানে যখন কুলদীপের ফেস থেকে রং মোছার চেষ্টা করছিল, হয়তো ওর হাতের মধ্যে অ্যারোমা অয়েল, যেটা স্টেরিক অ্যাসিড, ওই স্টেরিক অ্যাসিড কুলদীপের ফেসে লেগে যায়। রাইট। আরো একটা কথা বস, আমার মনে হয় খুনি প্রফেশনাল নয়। তার মানে? এর মানে হচ্ছে এনার ওপর যে আঘাত হয়েছে এর ক্ষত এই কথা বলছে যে প্রিসিশন মেনে করেনি, সঠিকভাবে আঘাত করেনি। আঘাতগুলো দেখো, আমার মনে হয় খুনি রাগের মাথায় বারবার একে ছুরি মেরেছে, বারবার। আরে আপনি তো আবার নতুন অ্যাঙ্গেল নিয়ে এসেছেন। এতক্ষণ আমাদের এটা মনে হচ্ছিল যে হয়তো খুন রবরির জন্য হয়েছে, আর আপনি এখন বলছেন ব্যক্তিগত শত্রুতা, মানে শত্রুতার অ্যাঙ্গেল। কিন্তু স্যার, একজন পেইন্টারের সঙ্গে কুলদীপ বাবুর কি শত্রুতা থাকতে পারে? হতে পারে যে কেউ পেন্টারকে ব্যবহার করেছে খুন করার জন্য, কোনো প্রতিশোধ নেওয়ার জন্য। অভিজিৎ, এই কেসে একটা নাম আমার মাথায় ঘুরছে, সে হলো কুলদীপের এক্স বিজনেস পার্টনার, যার সঙ্গে কুলদীপের শত্রুতা ছিল, হেমন্ত। মিস্টার হেমন্ত, কুলদীপ বাবুর সঙ্গে আপনার পুরনো ঝামেলা ছিল ল্যান্ড ডিল আর বাংলোর ওনারশিপ নিয়ে। হ্যাঁ, আপনি ঠিক বলছেন। যখন আমরা বাংলোটা কিনেছিলাম তখন আমরা পার্টনার ছিলাম, আর আমরা বাংলোটা ভেঙে বিল্ডিং বানাতে চেয়েছিলাম, আর কুলদীপ বাংলোটা কেড়ে নিল। যদিও ওই প্রপার্টির 50% মালিক আমিই ছিলাম। কোনো প্রুফ আছে আপনার কাছে? দেখাচ্ছি, এই দেখুন। যে বিল্ডিং আমরা বানাতে চেয়েছিলাম এটা তার ব্লুপ্রিন্ট, আর এটা হচ্ছে আমাদের দুজনের মধ্যে এগ্রিমেন্ট। আর কিছু ফটোও আছে, ফটোগুলো দেখুন, আপনিও দেখুন। উনি আপনার থেকে এই বাংলোটা কেড়ে নিয়েছেন, তাই আপনি ওনাকে বারবার হুমকি দিচ্ছিলেন, আর তারপর ওনাকে মেরেই ফেললেন। আরে না স্যার, আমি তো শুধু ওকে এটাই বলতে চেয়েছিলাম যে এই যে প্রপার্টিটা আছে এর 50% মালিকানা আমারও আছে। আমি শুধু ওকে ভয় দেখাতে চেয়েছিলাম, মোটেই মারতে চাইনি। কিন্তু মারা তো গেলেন উনি। হতে পারে যে আপনি ওনাকে মারতে চাননি, কিন্তু অন্য কাউকে দিয়ে খুন করিয়েছেন, যাতে আপনি কোনোভাবে ভেসে না যান। আমি অবশ্যই ওকে পছন্দ করতাম না,
আর আমি এটাও চাইতাম যে ওর মতো শয়তান লোক মরেই যাক, কিন্তু তার মানে এটা মোটেই নয় যে আমি ওকে মেরেছি। আমরা শুধু প্রমাণকেই বিশ্বাস করি হেমন্তবাবু, আর প্রমাণ মিথ্যে বলে না। প্রমাণ আছে যখন প্রমাণ নিয়ে এসো। যদি তোমাদের মনে হয় যে আমি কুলদীপকে খুন করিয়েছি তো প্রুফ নিয়ে এসো। দেখুন, প্রুফ পেতে কিন্তু বেশি সময় লাগে না হেমন্তবাবু। একবার যাকে দিয়ে খুন করেছেন সে যদি ধরা পড়ে যায় তাহলে আসল খুনি খুব সহজেই ধরা পড়ে যাবে। হ্যাঁ, তো সে সময়ই এসো। ঠিক আছে, আমরা এই ফটোগ্রাফ আর ব্লু প্রিন্ট সঙ্গে করে নিয়ে যাচ্ছি। হ্যাঁ পুরবি, গ্রেট। কোথায়? হ্যাঁ ঠিক আছে, যাচ্ছি যাচ্ছি। যজ্ঞর খোঁজ পাওয়া গেছে, ওর সঙ্গে আমি দেখা করে আসছি। তুমি হেমন্তর ব্যাপারে খোঁজ নাও, আর কুলদীপের ফোন রেকর্ডও চেক করো, ঠিক কারা কারা ওর পিছনে পড়েছিল। স্যার। হ্যাঁ হ্যালো, আরে আমি বলছি, তোমার স্বামী। হ্যাঁ, আরে ব্যাপারটা হলো নতুন ফোন নিয়েছি, আর এটা হচ্ছে আমার নতুন নাম্বার, সেভ করে নিও, ঠিক আছে? আর কাউকে একদম দেবে না এই নাম্বারটা, ঠিক আছে? আর শোনো, আজ আমি প্রথমবার প্লেনে চড়তে চলেছি। কি যজ্ঞবাবু, একটু সময় আছে আপনার কাছে? আমাদের একটু কথা রয়েছে। কে আপনারা? আমি অচেনা মানুষের সঙ্গে কথা বলি না। আরে আমরা অচেনা লোক নই, তোমার শ্বশুর বাড়ির লোক। শ্বশুর বাড়ি আমার? সিআইডি থেকে। সিআইডি? কি হয়েছে স্যার? কিছু না, এই নতুন ফোন, নতুন নাম্বার, প্লেনের টিকিট। হ্যাঁ, না না অবাক হও না। আর এইসব কেনার জন্যে তো ফটো আইডি লাগে, আর ফটো আইডির জন্য তুমি আধার কার্ড ব্যবহার করেছো, বেশ এটাই ভুল করে ফেলেছো। তোমার আধার কার্ডের উপরেই কিন্তু আমাদের নজর ছিল। চলো শ্বশুর বাড়ি যাই আমরা। হ্যাঁ, শ্বশুর বাড়ি না। আরে আরে তোমরা কেন দাঁড়িয়ে আছো? সব কাজ কি সিনিয়র করবে নাকি? যাও যাও, তাড়াতাড়ি যাও। আরে আরে ভাই, কোথায় পালাচ্ছিস? সরি স্যার, ভুল হয়ে গেছে স্যার। তোর ওপরে কুলদীপ বাবুকে খুন করার অভিযোগ আছে। আমি কেন মারবো নাকি স্যার? আমার তো কোনো শত্রুতা নেই আরে ওনার সাথে। শত্রুতা নয়, বন্ধুত্ব আছে, শুধুমাত্র টাকার জন্য। স্যার, আপনারা আমাকে ফাঁসাচ্ছেন স্যার খুনের কেসে। ভাসাচ্ছি না, তোর আঙুলের ছাপ না মেডিটেশন রুমের জানলা থেকে পাওয়া গেছে, বুঝলি? ওটা তো স্যার এই কারণে, কারণ কি আমি ওই জানলাগুলো রং করেছি আর স্যার। বুঝে শুনে তুই গ্রিলটা ঠিকঠাক লাগাসনি, যাতে তুই গ্রিল সরিয়ে তুই ভেতরে ঢুকতে পারিস আর খুন করে বাইরে বেরিয়ে যেতে পারিস। না না স্যার, আমাকে এটা করার জন্য বলা হয়েছিল। ওখানে আসলে কিছু শোল্ডারিং এর কাজ বাকি ছিল, আর একটা পেন্টের কোটিং হওয়া বাকি ছিল, এই জন্য ওরকম ছেড়েছিলাম। তুই কাল তাহলে কাজে কেন আসিসনি? স্যার আমি এসেছিলাম স্যার, কিন্তু একটু দেরি হয়ে গেছিল। আর যখনই আমি ওই বাড়িতে ঢুকলাম দেখি একটা ঘরে গয়না পড়ে রয়েছে, আর তার আশেপাশে কেউ ছিল না স্যার। তাই আমি ওই গয়নাগুলো আমি সরিয়ে দিলাম, আর আমি ওখান থেকে পালিয়ে গেলাম স্যার। স্যার, এটা তো সেই জুয়েলারি যেটা কুলদীপ বাবুর কাছ থেকে চুরি হয়েছে। কি এসব? ওটাই তো বলছি স্যার, চুরি করেছি, কারোর খুন করিনি স্যার। আমি ওখানে কুলদীপ বাবুর মৃত্যুর পরে পৌঁছেছিলাম স্যার, দিব্যি করে বলছি স্যার। স্যার আমি সিসিটিভি ফুটেজ চেক করেছি বাংলোর বাইরের একটা এটিএম থেকে। এই যজ্ঞ একদম ঠিক বলছে স্যার, ও তো মার্ডারের পরে বাংলোর দিকে যাচ্ছিল। তাহলে এর একটাই মানে দাঁড়ায় যে যজ্ঞ খুনি হতেই পারে না। যদি যজ্ঞ খুনি না হয় তাহলে খুনি কে? আচ্ছা, গ্রিলেও আমরা কোনো ফিঙ্গারপ্রিন্টস পাইনি। প্রভাকর এটা বলেছিল যে ও মেডিটেশন রুমে কাউকে ঢুকতে বা বেরোতে দেখেনি। আর কেউ যদি গ্রিল বা উইন্ডো দিয়ে না ঢুকে থাকে তাহলে বন্ধ ঘরের মধ্যে ঢুকে কুলদীপকে মেরে এত সহজে বাইরে বেরোতে পারে কি করে? সেটাই তো। স্যার। হ্যাঁ স্যার, আমি কুলদীপের কল রেকর্ড চেক করেছি। ওনার কাছে লাস্ট কল 4টের সময় এসেছিল স্যার, হেমন্তর কল করার পরে, যখন মেডিটেশন রুমে ছিল। কার কল এসেছিল? মিতালির স্যার। এই মিতালি কেন কুলদীপকে ফোন করেছিল? আর সেটাও মেডিটেশনের টাইমেই?
স্যার হতে পারে মিতালি ফোন করেছিল মেডিটেশন রুমে আসার জন্য, আর কুলদীপবাবু না করতে পারেননি। এই সুযোগেই ও ঘরের ভিতর ঢোকে, ওনাকে খুন করে বেরিয়ে যায়। কিন্তু প্রভাকর বলছিল যে ও তো রুমের বাইরেই ছিল, ও কাউকে ভেতরে ঢুকতে বা বাইরে বেরোতে দেখেনি। পঙ্কজ, এরকম খুন কারোর সাহায্য ছাড়া হয় না, কেউ না কেউ তো সঙ্গে আছেই। হতে পারে প্রভাকর আর মিতালি একসঙ্গে করেছে। আরও একটা কথা স্যার, এই কুলদীপ মারা যাওয়ার পর বিজনেস আর প্রপার্টি তো মিতালির নামেই হওয়ার কথা ছিল। আচ্ছা, তাহলে এই ব্যাপার। তাহলে অভিজিৎ, ডেকে নাও ওদের দুজনকে বিউরোতে। জানা তো যাবে যে প্রভাকর আর মিতালি দুজনে মিলে কোন জট পাকাচ্ছে। মা, কোথায় যাচ্ছ? বাবু, আমি অফিসে যাচ্ছি। অফিস কেন? একটা খুব দরকারি কাজ আছে। তোমার বাবা যদি থাকতো তাহলে আমি যেতাম না, উনিই যেতেন। কিন্তু এখন বাবা তো নেই না, আমাকেই তো যেতে হবে। বলো, আমাকেই অফিসে যেতে হবে। তাড়াতাড়ি এসো মা, প্লিজ। হ্যাঁ, দেখো রাজেনও এসে গেছে। এক কাজ করো, তুমি ওর সাথে ঘরে বসে কথা বলো, আমি খুব তাড়াতাড়ি চলে আসবো, কেমন? ওটাই নিয়ে ভাবতে হবে আমাদের। হ্যাঁ, কি ব্যাপার মিতালি দেবী, খুব তাড়াতাড়ি বিজনেস সামলাতে চাইছেন? হ্যাঁ স্যার, আমার হাজব্যান্ড কুলদীপ, উনি বিজনেস ডিল করার সময় কিছু ভুল হয়ে গেছিল, ব্যাস সেগুলোর ব্যাপারে ডিসকাস করছিলাম। ডিসকাস করছিলেন নাকি শেষ করতে এসেছিলেন এখানে? এসব কি বলছেন আপনি? না, স্বামী মারা যেতেই তার শত্রুর সঙ্গে বন্ধুত্ব করতে চলে এসেছেন আপনি। বন্ধুত্ব নয় স্যার, উনি এখানে বিজনেস ডিল করতে এসেছেন। আপনার সঙ্গে পরে কথা বলছি মিস্টার হেমন্ত। মিতালি দেবীকে এখন কয়েকটা প্রশ্ন জিজ্ঞেস করব। আপনি দয়া করে একটু বিউরোতে আসবেন। আসুন আসুন, চলুন। চলুন। মিতালি, একটা কথা বলো, যখন কুলদীপ মেডিটেশন রুমে ছিল তখন তুমি ওকে ফোন করেছিলে কেন? আর এ কথা আমাদের কেন লুকিয়েছো? অদ্ভুত তো, ওই কল আর এই কিসের সাথে কি সম্পর্ক হতে পারে? সম্পর্ক আছে কি নেই সেটা আমরা ডিসাইড করব মিতালি দেবী। আমি তো বলছি যে তুমি প্রভাকরের সঙ্গে হাত মিলিয়ে কুলদীপকে খুন করেছো। প্রভাকর, তুমি এরকম কেন করলে? নিজের বসকে তুমি খুন করলে? দেখো, মিথ্যে বলো না, তোমার ফিঙ্গারপ্রিন্ট কিন্তু আমরা বডির ওপর থেকে পেয়েছি। স্যার, আমি মারিনি স্যার। আর আমি ওনাকে কেন মারবো? আর ফিঙ্গারপ্রিন্ট যখন আমি ওনাকে ছুঁয়েছিলাম তখন লেগে গেছে হয়তো। তাহলে মিতালি ম্যাডাম কেন বললেন যে তোমার সঙ্গে তোমার বসের নাকি খুব ঝামেলা হয়েছিল? তুমি ওনাকে মেরে ফেলার হুমকি দিয়েছিলে? না স্যার, এমন তো কোনো ঝগড়া হয়নি আমাদের। উনি মিথ্যে বলছেন। মিথ্যে কেন বলতে যাবে? স্যার, উনি আমাকে ফাঁসাতে চাইছেন। আর আমার তো সম্পূর্ণ সন্দেহ আছে যে উনি স্যারের খুন করেছেন। এটা কেন? কারণ স্যারের মরে যাওয়ার পর মিতালি ম্যাডাম স্যারের সবকটা ব্যবসা তার নিজের নামে করে নিয়েছে। স্যার, আমার না সম্পূর্ণ সন্দেহ আছে যে টাকার জন্য মিতালি ম্যাম স্যারকে মেরে ফেলেছেন। আমি কুলদীপকে কল করেছিলাম, কারণ আমি কুলদীপকে মনে করাতে গেছিলাম আমাদের সম্বন্ধী আসছে, তাকে নিয়ে আসার জন্য এয়ারপোর্ট যেতে হতে পারে। বাহ বাহ বাহ, আমার একটা নতুন গল্প। তাহলে যখন কুলদীপ খুন হয় তখন তুমি কোথায় ছিলে? আমি আর আমার মেয়ে কল্পনা, আমরা দুজন ভিডিও কলে ছিলাম ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির ম্যানেজারের সাথে। স্যার, 2 মাস বাদেই আমার মেয়ের বিয়ে হতে চলেছে। বিয়ের প্রস্তুতির জন্যই আমরা কথা বলছিলাম। আপনারা যদি চান তাহলে ম্যানেজারের সাথে ক্রস চেক করতেই পারেন। সে আমরা ক্রস চেক করেই নেব মিতালি দেবী, কিন্তু যতক্ষণ না আমাদের ইনভেস্টিগেশন সম্পূর্ণ হচ্ছে আপনি শহর ছেড়ে বেরোতে পারবেন না, বুঝলেন আপনি? স্যার, হ্যাঁ স্যার, এই লোশনের বটলটা যেটা মিতালি ইউজ করেছিল তাতে স্টেরিক অ্যাসিডের ট্রেস পাওয়া যায়নি, যেটা বডিতে ছিল। কি? অভিজিৎ, এটা যে দেখছো এই ব্লু প্রিন্ট, এটা পুরনো বাংলোর ব্লু প্রিন্ট যেটা হেমন্ত আমাদের দিয়েছে। এবারে এই ব্লু প্রিন্টে দেখো, বাংলো আর মেডিটেশন রুম অ্যাটাচ করা ছিল, কানেক্টেড ছিল। কিন্তু এখন এই দেখো, এটা এখন
কানেকশন চলে গেছে, ওয়াল তৈরি হয়েছে। এটা হয়নি তো আবার যে কেউ এই দেওয়ালটার মধ্যেই কিছু লুকিয়ে রেখেছে? স্যার, আমরা যখন ইনভেস্টিগেট করেছি সব দরজা ভালো করে চেক করেছি। সব দরজা কিন্তু খুব ভালো করে বন্ধ করা ছিল, কোনো গ্যাপ ছিল না। কিন্তু স্যার, বন্ধ ঘরের মধ্যে খুনি কি কর্পূরের মতন উবে গেল নাকি? এটা হতে পারে কি এই বন্ধ রুমে কেউ আদৌ আসেইনি, বা কেউ গেছে? মানে স্যার, মানে পুরবি এটাও হতে পারে খুনি আগে থেকেই ওই বন্ধ রুমে ছিল, আর তারপর খুন করার পরে ওই বন্ধ রুম থেকে বের হয়নি, ওখানেই ছিল ওই বন্ধ রুমে। স্যার একটু ডিটেলসে বলুন না। প্লিজ স্যার। পঙ্কজ, এটা হলো ওই বাংলোর পুরনো ফটোগ্রাফ, যে বাংলোটা সেল করার ছিল। আর এটা হলো ওই রুমের এখনকার কারেন্ট ছবি, ক্রাইম সিনের রিসেন্ট ফটোগ্রাফ। মন দিয়ে দেখো পঙ্কজ, এই দুটো ফটোগ্রাফে একটা জিনিস আছে যা মিসিং হয়েছে। ও আচ্ছা, বুঝেছ পঙ্কজ? যদি আমরা এই বাংলোর পুরনো ফটোগুলো না দেখতাম তো খুনির আসল উদ্দেশ্য কি সেটা জানতেই পারতাম না। এই ফটোগ্রাফে এখানে একটা স্ট্যাচু ছিল। সেই স্ট্যাচুটা কোথায় মিতালি দেবী? ওই স্ট্যাচুর কথা আমাকে কুলদীপ বলেছিল যে ওই স্ট্যাচুটা ড্যামেজ। হ্যাঁ স্যার, মনে পড়েছে। কুলদীপ স্যার আমাকে বলেছিলেন ওই মূর্তিটা রিপেয়ার করানোর কথা। এই মূর্তিটা ভেঙে গেছে, এটা রিপেয়ার করতে দাও। আচ্ছা স্যার। এখন সেই স্ট্যাচুটা কোথায়? স্যার, ওই স্ট্যাচুটা আমি গ্যারাজে রেখে দিয়েছিলাম। নিয়ে এসো। প্রভাকর। হ্যাঁ স্যার। কুলদীপবাবু মারা যাওয়ার পরে যখন তোমরা দরজা ভেঙে ভিতরে আসো তখন এই স্ট্যাচু এখানে ছিল? কুলদীপ স্যারকে দেখে তো আমি শক হয়ে গেছিলাম স্যার। আমি তো সেটা খেয়ালই করিনি যে স্ট্যাচু ওখানে ছিল নাকি ছিল না। স্ট্যাচু এখানে ছিল, আবার ছিলও না। তার মানে স্যার? মানে এটাই যে খুনি এখানে স্ট্যাচু হয়ে দাঁড়িয়েছিল। ও নিজেকে স্ট্যাচুর মতো সেম পেইন্ট করে আর কাপড় জড়িয়ে দাঁড়িয়ে পড়ে, আর তারপর কুলদীপবাবুর জন্য অপেক্ষা করে। আর যখন এখানে কুলদীপবাবু মন দিয়ে মেডিটেশন করছিলেন তখন হঠাৎ করে ওনার পিছন থেকে আসে, ওনাকে খুন করে, তারপরে আবার স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে পড়ে। আর যখন বাড়ির লোক, ওয়ার্কার, স্টাফসটা এখানে ঢোকে তখন ও বডি থেকে চাদরটা সরায় আর তারপর সবার ভিড়ের মধ্যে মিশে যায় আর বাইরে বেরিয়ে যায়। তারপরও ওয়ার্কার্সদের বাথরুমে যায়, গায়ের রং মোছে, তারপর কাজে লেগে যায় যেন কিছুই হয়নি। এই কাপড়েও একই ব্রোঞ্জ কালারের মার্কস আছে, ঠিক যেমন এই স্ট্যাচুতে আছে। আর এই কালারটাই খুনির ছুরিতেও ছিল। এই কালারের মধ্যেই থাকে স্টেরিক অ্যাসিড। স্টেরিক অ্যাসিড পাওয়া যায় কসমেটিক পেন্টে, আর এই স্টেরিক অ্যাসিডই কুলদীপ বাবুর বডিতে ছিল। মানে খুনির হাইট আর স্ট্যাচুর হাইট সেম হতে হবে। এখন প্রশ্ন এটাই যে কার কার হাইট স্ট্যাচুর হাইটের সঙ্গে ম্যাচ করে। আর যতদূর আমার মনে হচ্ছে শুধু একজনই আছে, বল্লু। কিন্তু স্যার, বল্লু যদি ভিড়ের মধ্যে মিক্স হয়ে গেছিল, কেউ ওকে দেখতে পেল না কেন? কারণ ওকে এখান থেকে বেরোতে কেউ তো সাহায্য করেছে।
কিন্তু সে কে, সে তো বাল্লুই বলতে পারবে। ভাই সব ঠিক আছে তো? এটা হচ্ছে তোমার কাজের লাস্ট ইনস্টলমেন্ট। থ্যাংক ইউ। একটা কথা মাথায় রেখো, সিআইডি কিন্তু জানতে পেরে গেছে যে কুলদীপ স্যারের মার্ডারের পেছনে তোমার হাত আছে। তাই অ্যাজ সুন অ্যাজ পসিবল এই শহরটা ছেড়ে তুমি চলে যাও। ঠিক আছে, চলো এগোলাম। কিরে নেড়া বাল্লু, কোথায় পালাচ্ছিস? হ্যাঁ, তুই যখন জানিস আজ নয় কাল ধরা পড়বি, কেন বিরক্ত করছিস? স্যার আমি কিছু করিনি চুপ! স্যার। তুই কি করেছিস আর কি করিসনি সব জানি আমরা। কোথায় পালাচ্ছিলি? হ্যাঁ, এতগুলো টাকা কে দিয়েছে তোকে? আপনারা আমাকে ধরলেন কি করে? এই টেম্পুর পিছু নিয়ে, বুঝেছিস? এটা তোর বন্ধুর টেম্পো না যে পেন্ট করে, যে তোকে ওই পেন্টটা দিয়েছিল? হ্যাঁ, কে দিয়েছে তোকে টাকা? এই বল। হ্যাঁ সচিন, কি? হ্যাঁ পঙ্কজ। স্যার, রাজেন মরে গেছে স্যার। কিরে বেল্লু, প্রথমে তুই কুলদীপকে খুন করলি, তারপর রাজেনকে খুন করলি। স্যার আমি রাজেনকে মারিনি স্যার, আমি দেখা করেছিলাম, তারপর টাকা নিয়ে বেরিয়ে পড়ি ওখান থেকে। কুলদীপকে আমি মেরেছি স্যার, তাও ওই রাজেনের কথাতে। রাজেনের কথায় যদি ও কুলদীপ বাবুকে খুন করে থাকে, তাহলে রাজেনকে কে খুন করলো? মানে এমন কেউ আছে যে চায় না রাজেন আমাদের হাতে ধরা পড়ুক। আসল খুনি কিন্তু এখনো ঘুরে বেড়াচ্ছে। বস বস টেস্ট রিপোর্টে জানা গেছে যে রাজেনের মৃত্যু বিষের কারণেই হয়েছে। একটা রেজিন বেস কম্পাউন্ড পাওয়া গেছে যা লিপ বামে মেশানো ছিল। তার মানে যে খুন করেছে সে জানতো যে রাজন লিপ বাম ব্যবহার করত। স্যার, হ্যাঁ, রাজেনের ল্যাপটপ পেয়েছি, তাতে পাসওয়ার্ড রয়েছে, ওটা ক্র্যাক করার চেষ্টা চলছে। কিন্তু ল্যাপটপ ব্যাগে একটা গিফট বক্স পেয়েছি, এতে একটা ডায়মন্ড পেন্ডেন্ট আছে। বিল পেয়েছি রাজেনই এটা কিনেছিল, কিন্তু ইন্টারেস্টিং বিষয় যে এই ডায়মন্ড পেন্ডেন্টে যে ইনিশিয়ালটা আছে সেটা হলো এম। এম, বাহ বাহ বাহ, এম। অভিজিৎ, এই কেসে শুধু এমন একজন আছে যার নাম এম দিয়ে শুরু হয়, মিতালি। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর সার্ভিস। আজ থেকে আপনাদের সবার ছুটি, কারণ আমরাই বাড়ি ছেড়ে কি হলো মিতালি দেবী, এসব লাগেজ টাগেজ গুছিয়ে আপনি যাচ্ছেনটা কোথায়? আসলে স্যার, আমি আর কল্পু আমরা আমাদের পুরনো বাড়িতে যাচ্ছিলাম, কারণ কুলদীপের মারা যাওয়ার পর আমাদের এই বাড়িতে থাকাটা একটু মুশকিলের হয়ে যাচ্ছে, আর এটা করলে কল্পনারও একটু চেঞ্জ হয়ে যাবে। এমনিতে পুরনো বাড়ি আপনাদের দুজনের মধ্যে একজনই যাবে, আর দ্বিতীয়জন যাবে জেল। জেল? রাজেনকে খুনের অপরাধে। কি?
রাজেনেরও খুন হয়ে গেছে? আর যে গাড়িতে আমরা রাজেনের ডেড বডি পেয়েছি সেই গাড়িতে আমরা একটা পেন্ডেন্ট পেয়েছি, আর আমাদের সন্দেহ এই পেন্ডেন্টটা তারই, যে রাজেনকে খুন করেছে আর তার সঙ্গে রাজেনের অ্যাফেয়ার চলছিল। আর এই পেন্ডেন্টে যে ইনিশিয়াল আছে সেটা হলো এম। তাহলে খুনি এমন কেউ যার নাম এম দিয়ে শুরু হয়। আরে স্যার, এম দিয়ে হাজারটা নাম হয়। আপনার এমনটা কেন মনে হচ্ছে যে এম দিয়ে শুধু মিতালিই হয়? কোনো কারণ ছাড়াই আপনি দোষ দিয়ে যাচ্ছেন। আমার আর রাজেনের অ্যাফেয়ার? না, আমরা সেটা বলিনি, আমরা তো মানে এরকম সন্দেহ করছিলাম। তারপর আমরা রাজেনের ল্যাপটপ পাই, আমরা ওটাকে ক্র্যাক করি, তো ওই ল্যাপটপ থেকে আমরা সব জানতে পেরে যাই। ও নিজের সব ফিলিংস ল্যাপটপে লিখে রেখেছিল। অনেকগুলো লাভ লেটার্সও ছিল যেগুলো মেল করেনি। আর সব লেটারে একটাই নাম লেখা ছিল যার ইনিশিয়াল এম দিয়ে শুরু হতো। আমার কথা শুনুন। দেখুন স্যার, আপনারা নিশ্চয়ই কোথাও ভুল আরে না করছেন। না, আমাদের কোনো ভুল হয়নি মিতালি দেবী। ভালো তো বাসতই কোনো এম নামের মেয়েকে। কি কল্পনা দেবী? আমি কি করে জানবো স্যার? আরে না না, পুরো কথাটা তো আপনি শুনে নিন। আমি বলতে চাইছি যে কেন কল্পনা দেবী ওরফে মিঠি। আপনারা সবাই ওনাকে বাড়িতে এই নামেই ডাকেন না, মিঠি? আমরা তোমার কলেজের লকার থেকে এই বিষের শিশিটা পেয়েছি। এটা সেই বিষ যেটা তুমি রাজনের লিপ বামে মিশিয়েছিলে। ব্যাস, অনেক হয়ে গেছে কল্পনা। এবার সত্যি করে বলো যে রাজেনকে তুমি কেন মারলে, যাকে তুমি ভালোবাসতে? আমি রাজেনকে ভালোবাসতাম না, ও আমাকে ভালোবাসতো। তাই নিজের লাভের জন্য আমি ওকে ইউজ করেছি। মিঠিকে আমি যখনই আমার মনের কথা বলতে যাই, জানি না কেন ঘাবড়ে যাই। বুঝতেই পারি না কি করে বলবো ওকে যে আমি ওকে ভালোবাসি। ম্যাম, আপনি ম্যাম ওই কি এসব? কিছু না ম্যাম, মিসআন্ডারস্ট্যান্ডিং। আমি এমনি একটু টাইপ করছিলাম আর কি। রাজেন, আমি অনেক আগে থেকে জানি যে তুমি আমাকে ভালোবাসো। আর একটা কথা বলি, আমিও তোমাকে খুব ভালোবাসি। কি সত্যি? আর তোমাকে বিয়ে করতে চাই। কিন্তু কি করে হবে? কিন্তু কি হয়েছে? তুমি কাঁদছো কেন? বাবা আমাদের বিয়েটা মেনে নেবে না। বাবা আমার বিয়ে নিজের পছন্দের ছেলের সঙ্গে করাতে চায়। আর জানো, আমার বিয়েটা বাবার কাছে একটা বিজনেস ডিল। আরে তুমি অকারণেই টেনশন নিচ্ছ। আমি আছি তো, আমি যাব কুলদীপ স্যারের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে। না রাজেন, তুমি বুঝতে পারছো না। বাবা আমাদের সম্পর্কটা মেনে নেবে না। আর যদি বাবা না মানে, আমি বাঁচবো না। তাহলে কি করব আমরা? একটা রাস্তা আছে। কি? বাবাকে মরতে হবে, কি? তবেই আমরা একসঙ্গে থাকতে পারবো। না না, এটা সম্ভব নয়। কি বলছো তুমি এসব? তুমি কি থাকতে পারবে আমাকে ছাড়া? আমি থাকতে পারবো না। দেখো তুমি তুমি কেন বুঝছো বুঝতে না। পারছো না যে আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, আর আমি কাউকে বিয়েও করতে পারবো না? আচ্ছা ঠিক আছে, আমি সবাইকে ঠিক আছে, তুমি যখন বলছো আমি দেখছি কি করা যায়। আমি রাজেনকে ব্যবহার করেছি যাতে বাবা জোর করে আমার বিয়ে না দিতে পারে। রাজেন বাল্লুর মাধ্যমে বাবাকে খুন করেছে। কিন্তু যখন আমি জানতে পারলাম যে রাজেনও এক্সপোজ হতে চলেছে, তখন আমি ওকেও রাস্তা থেকে সরিয়ে দিলাম, নইলে আমিও ধরা পড়তাম। কিন্তু রাজেনকে তুমি বিয়ে করতে চাইছিলে না কেন? আমি কাউকে বিয়ে করতে চাইনি, বাবার ছেলে হতে চেয়েছিলাম। বাবার বিজনেস, বাবার এম্পায়ারকে বাড়াতে চেয়েছিলাম। কিন্তু বাবার চিন্তা ভাবনা অনেক ছোট ছিল। একজন মেয়ে পড়াশোনা করে বিয়ে করবে, আমি এই মানসিকতাটা বদলাতে চাইতাম। আর আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু বাবার জন্য যেন আমি একটা বিজনেস ডিল ছিলাম। তাই তো মা, স্যার, আমাদের মেয়েদের কোনো নিজস্ব লাইফ নেই নাকি? নিজের অস্তিত্ব, নিজের ইচ্ছে কিচ্ছু নেই নাকি? সারা জীবন শুধু ছেলেদের কথা শোনো, এটা কর, ওটা কর, এটা করিস না, ওটা করিস না। সব সময় আমারও একটা লাইফ আছে। নিজের জীবনটাকে নিজের মতো বাঁচতে চাইতাম। চাইতাম যে
যেটা আমি করতে চাই সেটাতে যেন সাপোর্ট করা হয়। আমাদেরও বলার অধিকার আছে, নিজের মতো করে জীবন বাঁচার অধিকার আছে। কল্পনা, অধিকার আছে, আর আজকালকার দিনে অধিকার সবার আছে। হ্যাঁ, তোমার বাবার মতো মানুষের সঙ্গে তোমার অধিকারের লড়াই লড়তে হলে তারও রাস্তা আছে, কিন্তু যে রাস্তা তুমি বেছেছো সেটা ভুল। তোমার এই সিদ্ধান্তই তোমার পুরো জীবনটাকে শেষ করে দিল। এবার তোমার বাকি জীবনটা জেলের মধ্যেই বসে কাটাতে হবে তোমাকে। you